আসসালামু আলাইকুম। প্রিয় প্রথম বর্ষের শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সবাই বাসায় নিরাপদে আছো। আমিও আল্লাহর রহমতে সুস্থ আছি। আমি এম.এ. আউয়াল, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি, ঢাকা। আজকে তোমাদের সাথে আমার পদার্থবিজ্ঞানের প্রথম ক্লাস। তো আমরা তোমরা অলরেডি ভর্তি হয়ে গেছো, তোমরা পদার্থবিজ্ঞানের অলরেডি ক্লাসও পেয়ে গেছো। আজকে তোমাদের সাথে আমার প্রথম ক্লাস। আজকে এই প্রথম ক্লাসে তোমাদের সাথে আমি বেশি কিছু পড়াবো না, তোমাদের আমি ধারণা দেওয়ার চেষ্টা করব। আসলে আমরা সবাই জানি যে আমাদের এখন সৃজনশীল সিস্টেম এবং এসিসি যে ফিজিক্স যে নিয়মে ছিল, আমাদের ইন্টারমিডিয়েটের ফিজিক্স ঠিক একই নিয়মে প্রশ্নগুলি হবে। শুধু ব্যতিক্রম কোথায়? পার্থক্য হচ্ছে এখানে আমাদের 2 বছরে 2টি বই পড়তে হবে এবং সিলেবাসটা এসিসির যে সিলেবাস আছে তার তুলনায় অনেক বড় হবে। কিন্তু সঠিকভাবে নিয়মিত পড়লে, বুঝে পড়লে ইনশাল্লাহ আমাদের কাছে সোজা মনে হবে। তো প্রথমে তোমাদের সাথে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে আমরা পদার্থবিজ্ঞান কোন বই পড়ব। তো তোমরা অনেকে হয়তো বা জানো যে আমাদের পদার্থবিজ্ঞানে সারা বাংলাদেশে 20 থেকে 25 জন রাইটারের বই আছে। তার মধ্যে দেশসেরা কয়েকজন রাইটারের মধ্যে যারা দেশসেরা তাদের মধ্যে আবু ইসাক স্যার, তপন স্যার, তারপরে হচ্ছে জাকারিয়া সেলু, তারপরে হচ্ছে তোমার গোলাম কিবরিয়া। তো মোটামুটি এনারা হচ্ছে দেশসেরা লেখক। আর আমরা তোমাদের কলেজে যে দুইটি বই পড়াবো সেটি হচ্ছে তপন স্যারের বই এবং জাকারিয়া সেলুর রহমানের বই। তো তোমরা এই বই দুটি কিনে নেবে। তো আসো, আজকে তোমাদের সাথে প্রথম আমার যে কথাগুলি হবে সেটি হচ্ছে বই পরিচিতি, যেটা অলরেডি আমি বলে ফেললাম। এরপরে কি বলবো, কিভাবে পড়বো পদার্থবিজ্ঞান, আমরা কিভাবে পড়বো। এরপরে আমি তোমাদের সাথে আলোচনা করব প্রশ্নের ধরন, যে আমাদের পদার্থবিজ্ঞান প্রশ্ন কীরকম হয়, যেটা আমি অলরেডি বলে ফেলেছি যে আমাদের পদার্থবিজ্ঞানে যে প্রশ্ন হবে সেটি ঠিক এসএসসি যেভাবে প্রশ্ন হয়েছে ঠিক সেই একই রকমভাবে। আমাদের দুইটি পত্র এখানে, প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র। তো প্রথম পত্রে যে পরীক্ষা হবে আলাদাভাবে এবং দ্বিতীয় পত্রের পরীক্ষা আলাদাভাবে হবে। তো প্রথম পত্রে হচ্ছে তোমরা জানো 100 মার্কসের পরীক্ষা হবে। 100 মার্কস হচ্ছে প্রথম পত্র, তার মধ্যে 50 মার্কস হচ্ছে সিকিউ এবং হচ্ছে 50 মার্কস হচ্ছে এমসিকিউ। আমি ভুল বললাম। 100 মার্কসের মধ্যে তোমাদের এমসিকিউ হচ্ছে 25, এমসিকিউ 25 এবং হচ্ছে আমাদের ব্যবহারিক হচ্ছে 25 এবং সিকিউ হচ্ছে কত 50, 25 25 50 এবং হচ্ছে 50-এ কত হয় 100। তো এই আমাদের যে রিটেন যে 50, এখানে আমাদের প্রশ্ন থাকবে কয়টি? 8টি থাকবে, অর্থাৎ 8 সেট প্রশ্ন থাকবে। আমাদের কয়টা দিতে হবে? 5 সেটের আনসার করতে হবে। প্রত্যেক সেটে কত করে নম্বর? 10 করে নম্বর থাকবে, বরাদ্দ থাকবে। তো তোমরা তো জানোই, এটা আমি আর কথা বাড়াচ্ছি না, যে আমাদের সৃজনশীল যেভাবে হয় একটি প্রশ্নের 4টি অংশ থেকে ক খ গ ঘ। তো এটা নিয়ে আমি আর কথা বলতেছি না, অলরেডি তোমরা এই বিষয়ে অনেক অভিজ্ঞ। তো এখন আমি যেটা বলবো যে আমরা পদার্থবিজ্ঞান কিভাবে পড়ব, আমরা কিভাবে পড়লে খুব সহজে এখান থেকে নাম্বার সহজভাবে আদায় করে নিতে পারবো শিক্ষকের কাছ থেকে, এবং সর্বোচ্চ ভালো রেজাল্ট করার জন্য এবং সর্বোচ্চ নাম্বার পাওয়ার জন্য ফিজিক্স থেকে আমরা কিভাবে সর্বোচ্চ নাম্বার পেতে পারি সেই বিষয় নিয়ে আমি তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। তো অনেকেই আমরা বুঝি না যে আসলে আমরা পদার্থবিজ্ঞান কীভাবে পড়ব। এটি অন্যান্য বইয়ের মতোই, তো আমরা কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ অথবা অন্যান্য যে সাবজেক্টগুলি আছে, বায়োলজি, বাংলা, ইংলিশ যেটাই বলো, তো প্রত্যেকটা বই যেরকম পড়ার ধরন আলাদা আছে এবং ঠিক একইভাবে পদার্থবিজ্ঞান বইটিও একটু আলাদাভাবে পড়তে হবে। তো কিভাবে পড়ব? তো পড়ার আগে আমাদের যেটা করতে হবে, তো তোমরা প্রত্যেকটা টপিকস পেয়ে যাবা, বইয়ের মধ্যে টপিকসগুলো ভাগ করে দেয়া আছে। তো আমরা যখন কোনো একটা টপিকস নিয়ে আলোচনা করব বা আমরা হচ্ছে বইটা পড়ব, যেমন ধরে নাও যে আমি আজকে পড়তেছি তাপ।
তাপ ও তাপমাত্রা। তো আমি যখন এই তাপ এবং তাপমাত্রা টপিকস বিষয়টি যখন পড়ব, তখন আমার দায়িত্ব হলো যে আমাকে শিখে নেওয়া, যে কী শিখে নেওয়া, কয়েকটি প্রশ্নের উত্তর শিখে নেওয়া। যে আমি যখন যে টপিক্সটা পড়বো সেই টপিক্সে সেটি কাকে বলে, এক কথায় আনসার, যেটা আমাদের যেটা জ্ঞানমূলক, যে কাকে বলে, কি কাকে বলে, যে তাপ কি অথবা তাপমাত্রা কি, এক ডাইরেক্ট একটা আনসার, যেটাতে এক কথায় যেটা আনসার পেয়ে যাবো, এই কি বা কাকে বলে, এরকমভাবে আমি কি করব, এটা শিখে নেব, আত্মস্থ করে নেব, যেন আমাদের স্মৃতিতে থাকে। এরপরে যেটা করতে হবে যে কেন কিভাবে, আমাকে এই কোশ্চেনটার আনসার জিজ্ঞেস করতে হবে নিজেকেই, যে কেন এবং কিভাবে। যেমন তাপ, এটা কেন অথবা এটা কিভাবে, এরকম রিলেটেড কোনো কিছু কোশ্চেন চলে আসবে। যে খ নম্বরে কীভাবে কোশ্চেন হতে পারে, যে তাপ কিভাবে সঞ্চালিত হয়, অথবা বস্তুর তাপমাত্রা কিভাবে বৃদ্ধি পায়। খেয়াল করে দেখো, দুটি প্রশ্নতেই কিন্তু কিভাবে চলে আসছে। আর এটি খ নম্বরে তো তোমরা জানো এইভাবে আসে, যে খ নম্বরে কিভাবে বা কেমন করে, এই জাতীয়ভাবে ওরা কী করে প্রশ্নগুলো করে। এবং এখন যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বলবো, সেটা হচ্ছে যে আমি যখন কোনো একটা টপিকস পড়বো, আমি আবারও বলতেছি যে আমরা বইয়ে যখন ধারাবাহিকভাবে কোনো টপিকস বাই টপিকসগুলো পড়বো, যে টপিকস আমরা পড়বো ঠিক ঠিক ওই টপিক্সে দেখবো যে এই টপিকস রিলেটেড কোনো গাণিতিক কোনো সূত্র আছে কিনা, কোনো যুক্তি আছে কিনা। যদি কোনো গাণিতিক কোনো সূত্র আমরা পেয়ে যাই, সঙ্গে সঙ্গে কী করবো, সেটি আমরা মুখস্থ করে নিয়ে প্রত্যেকটা রাশির নামগুলো এবং একক মাত্রা সহ মুখস্থ করে নেব। নেওয়ার পরে যেটা করতে হবে, যেমন ধরে নাও যে আমরা যখন তাপ ও তাপমাত্রা টপিক্সটা করবো, তখন দেখবো যে আমরা একটা তাপমাত্রার একটা স্কেলের সম্পর্ক পেয়ে যাবো, যেটা তোমরা এসএসসির মধ্যে করে এসছো। কেমন, যে C/5 K - 273/5 F - 32/9 সেলসিয়াস, কেলভিন এবং ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক। তো আমি যখন এরকম একটা টপিক্স পড়বো, তখন যদি এই সূত্রটা পেয়ে যাবো, তো আমার দায়িত্ব হলো এই সূত্রটি কী করে নেওয়া, মুখস্থ করে নিয়ে আমাকে দেখতে হবে যে এই সূত্র দিয়ে উদাহরণে অঙ্ক আছে কিনা। অবশ্যই আছে, সঙ্গে সঙ্গে কী করবো, এই অঙ্কগুলি করে নেব এবং দেখব যে এই সূত্র দিয়ে ওই অধ্যায়ের অনুশীলনীতে কোনো অঙ্ক আছে কিনা। তো তোমরা জানো অবশ্যই একটা বা দুইটি বা তিনটি অঙ্ক অবশ্যই থাকবে, তাহলে আমরা করে নেব। তো আমাদের কি দেখা গেল, যে আমি যখন একটা টপিক্স পড়তেছি, তো ওই টপিক্সের যে সূত্রটি যেটা আসবে, ওই সূত্র রিলেটেড আমরা কি করব, ওই সময় আমরা বা ওই দিন আমরা কয়েকটি অঙ্ক করে ফেললাম। ধরে নাও মিনিমাম 4টা, 4টা অঙ্ক করে ফেললাম। এইভাবে একটা অধ্যায়ে, ধরে নাও যে আমাদের দ্বিতীয় পত্রে প্রথম অধ্যায়ের নাম হচ্ছে তাপগতিবিদ্যা। তো তাপগতিবিদ্যা অধ্যায়ে যখন তোমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা টপিক্স পড়বা, এইভাবে সূত্র পর্যায়ক্রমে পেয়ে যাবা। এবং সূত্র যখন পেয়ে যাবা, তখন প্রত্যেকটা সূত্র দিয়ে তুমি মিনিমাম 2টা বা 4টা অঙ্ক করে ফেলবা। তো আলটিমেটলি কী হবে, যখন আমরা অধ্যায়টা পড়া শেষ করব, তখন দেখব যে আমার অলরেডি যে 10 বা 12 রকমের অঙ্ক, এবং অলরেডি কতগুলো অঙ্ক করা হয়ে গেছে, 70 থেকে 80টা অথবা 40 থেকে 50টা মিনিমাম অঙ্ক করা হয়ে গেছে। তো আলটিমেটলি কী হবে, যে দেখবা যে তখন তুমি যখন ওই অধ্যায়ে সৃজনশীল করতে যাবা, তখন দেখবা যে আমি গ নাম্বারের প্রত্যেকটা সৃজনশীলে গ নাম্বার প্রশ্নের আনসার আমি পারি। কেন, কারণ আমি দিনের পর দিন পর্যায়ক্রমে কী করছি, সূত্রগুলো দিয়ে অঙ্ক শিখে ফেলছি। তো আমার জন্য কী হবে, গ নাম্বার ইজি হয়ে যাবে। আর কি এবং কিভাবে, এই প্রশ্নের উত্তরগুলো যখন আমি কোনো একটা টপিক্স পড়ার সময় এটা শিখে নিব, তখন আমার কী হবে, যে ক নাম্বার এবং খ নাম্বারে যে প্রশ্নগুলি আছে, জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক, এগুলি আমাদের হয়ে যাবে। তাহলে আলটিমেটলি কী দাঁড়াইলো, যে আমি যখন একটা টপিক্স খুব ভালোভাবে বুঝে পড়ব, নিজেকে প্রশ্ন জিজ্ঞাসা করে করে পড়ব, তখন কিন্তু আমি ক নাম্বার, খ নাম্বার এবং আমাদের গ নাম্বার খুব সহজে আনসার হয়ে যাবে। আর এমনিতে হয়ে যাবে, আমরা বুঝতেই পারবো না যে পদার্থবিজ্ঞানে কত সোজাভাবে হয়ে যাচ্ছে। এরপরে আমাদের যেটা আসবে ঘ নাম্বার উচ্চতর দক্ষতামূলক। তোমরা জানো যে ঘ নাম্বারে আনসার করতে হলে কি করতে হয়। ঘ নাম্বারে অনেক সময় দেখা গেল যে কোনো একটা রাশির মান দেওয়া নাই, সরাসরি মান দেওয়া নাই, আমাকে কি করতে হয়, কোনো একটা সূত্র অ্যাপ্লাই করে ওই রাশির মান নিয়ে আসতে হয়, তারপরে আমাকে যেটা চাওয়া হয়েছে
সেটা বের করে দিতে হয়। এই জন্য ওর নাম উচ্চতর দক্ষতামূলক। তো এই জন্য আমাদের কী করতে হবে, একটু একটু যদি ডিপলি আমরা পড়াশোনা করি তাহলে খুব সহজেই আমরা আশা রাখি যে আমরা ঘ নম্বরও আনসার করতে পারবো। তো আমি আশা করি তোমরা আমার কথা বুঝতে পেরেছো যে আমরা কিভাবে পদার্থবিজ্ঞান পড়লে খুব সহজেই আমরা কি করতে পারবো, বুঝে এবং খুব সহজে মনে রাখতে পারবো এবং পরীক্ষায় খুব ভালো নাম্বার ক্যারি করতে পারবো। এবার আমি অলরেডি তোমাদের প্রশ্নের ধরন বলে ফেলছি যে প্রশ্ন কেমন হবে। তো আমি আবারও বলতেছি যে আমাদের 8টা সেট থাকবে এবং 8টা সেট থেকে 5টা সেটের আনসার দিতে হবে এবং আমাদের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুটি আলাদা আলাদা পরীক্ষা হবে। ঠিক আছে? তো যে কথা তোমাদের সাথে বলতেছিলাম যে আমাদের দুইটা পত্র, প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র। প্রথম পত্রে আমাদের অধ্যায় আছে 10টা। তার মধ্যে প্রথম অধ্যায় আমাদের প্রশ্ন, বোর্ড প্রশ্ন হয় না, সচরাচর হয় না, খুব সম্ভাবনা খুব 0-র কাছাকাছি, ধরে নাও 1%, 2% হয় না। তো বাকি থাকলো কয়টা অধ্যায়? 9টা অধ্যায়। 9টা অধ্যায় থেকে আমাদের কয়টা প্রশ্ন হবে? 8টা সেট প্রশ্ন হবে। তো তোমরা বুঝতে পারতেছো যে সবগুলো অধ্যায়ই আমাদের কি খুবই গুরুত্বপূর্ণ। এবং দ্বিতীয় পত্রে আমাদের অধ্যায় 11টা। এখান থেকে কয়টা হবে? 8টা। তার মধ্যে তোমাদের যে শেষ যে অধ্যায়টা সেটাও একটু কম গুরুত্বপূর্ণ, তারপরে মাঝে মধ্যে সেখান থেকেও প্রশ্ন হয়। তো এই আমাদের দুইটি পত্রের অধ্যায়ের শ্রেণী বিভাগ, যে আমাদের প্রথম পত্রে 9টা অধ্যায় আমাদের পড়তে হবে এবং মোটামুটি দ্বিতীয় পত্রে আমাদের মোটামুটি 10টা অধ্যায় পড়তে হবে। তো আমরা যদি খুব সুন্দরভাবে গুছালোভাবে যদি পর্যায়ক্রমে আমাদের পদার্থবিজ্ঞান আমরা অধ্যয়ন করি, তো আমরা আশা রাখি যে আমরা সবাই সফল হবে এবং আমাদের কাঙ্ক্ষিত যে রেজাল্ট আমরা সেটা অর্জন করতে পারবো। তো আশা করি আমার আজকের আলোচনা তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে তোমরা জানাবা। আর আমি আবারও বলতেছি যে পদার্থবিজ্ঞান ভয় পাবার কিছু নাই। পদার্থবিজ্ঞান আমার কাছে খুব সোজা মনে হয়। আমি আশা রাখি যে তোমাদের কাছেও পদার্থবিজ্ঞান খুব সোজা মনে হবে। তো আমরা খুব শীঘ্রই ক্লাসরুমে ফিরতে পারবো, এই আশা আমরা রাখি যে আমাদের এই করোনা প্যান্ডেমিক খুব সহসাই কেটে যাবে। আমরা খুব সহসাই আমরা খুব দ্রুত ক্লাসরুমে ফিরতে পারবো। তো আমরা যতদিন ক্লাসরুমে ফিরতে পারতেছি না ততদিন আমরা তোমাদের সাথে এভাবেই আছি। তোমরা আমাদের সাপোর্ট করবে, আমরা তোমাদের সাথে আছি এবং তোমরা নিয়মিত পড়াশোনা করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।